এই নিউজটা দেখে অনেকে হাহারি দিলেও আমি কিন্তু বিষয়টাকে সিরিয়াসলি নিয়েছি। এখানে আপনি অস্বাভাবিক অথবা এটা হাহারি একটা ইস্যু বিষয়টা তা না। এই মুহূর্তে ভারতের জন্য সবচেয়ে বড় যে ঝামেলার ক্যারেক্টারগুলো এদের মধ্যে আমাদের এনসিপির যে পোলাপাইনগুলো আছে, এরা প্রত্যেকে টার্গেটেড এবং কি এটা এরা নিজেরাও বোঝে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার সরে গেলে খুব সহজেই এদের জীবনও যেতে পারে। এটা কিন্তু আসলেই বাস্তব এবং আমরা যখন নিউজটি করছি অলরেডি আপনার এরকম চাঞ্চল্যকর তথ্য গণমাধ্যমে এসেছে। দৈনিক আমার দেশ পত্রিকায় যে নিউজটা ছাপানো হয়েছে সেই তথ্য অনুযায়ী ঘটনা কিন্তু সত্যর মতোই। দর্শক, সাম্প্রতিক সময়ে আমাদের একজন গ্যাংস্টার সুব্রত বাইন গ্রেপ্তার হয়েছেন, সাথে তার সহযোগী মোল্লা মাসুদ সহ আরো কয়েকজন সেনাবাহিনীর হাতে রিমান্ডে আছে। রিমান্ড থেকে একের পর এক চাঞ্চল্যকর তথ্য দিচ্ছে। বলা হচ্ছে যে 2023 সালে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, টিএমসির সাবেক ডিজি জিয়াউল আহসান এবং ডিআইজি মনিরুল ইসলাম সরাসরি সুব্রতের সাথে দেখা করেছিলেন। পরিকল্পনা ছিল জনাব তারেক রহমানকে লন্ডনে গিয়া হত্যার পরিকল্পনা। কিন্তু সরকারি প্রেক্ষাপট পরিবর্তনের পর, এই সরকার পতনের পর মিশন পরিবর্তন হয়েছে। দীর্ঘদিন যাবৎ সুব্রত বাইন এবং তার বাহিনীকে প্রস্তুত করছিল সার্জিস হাসনাত সহ আরো বেশ কিছু উচ্চ কিলিং মিশন নিয়ে। অলরেডি এখানে আমরা যতটুকু তথ্য দেখছি যে যদি সুব্রত সফল হতো তাহলে জনাব তারেক রহমানকে হত্যা যদি সফল হতো তাহলে সুব্রত বাইনকে মেরে ফেলা হইতো। সার্জিস এবং হাসনাতকে হত্যায় সফল হলেও তাকে মেরে ফেলা হতো, এমনটাই বক্তব্য। আর এই মিশনের জন্য তাকে স্নাইপার প্রশিক্ষণ, রাইফেল ব্যবহারের কৌশল এবং টার্গেট শনাক্ত করে গুলি চালানোর সক্ষম করে গড়ে তোলা হয় এবং তার সাথে থাকা স্যাটেলাইট ফোন, এটাও কিন্তু একটা প্রশ্ন তুলেছে। এমনকি পাকিস্তানি পাসপোর্টে তাকে লন্ডন পাঠানোর পরিকল্পনা ছিল। 2025 সালের মে মাসে যখন সে আটক হয় তখন এখানে আবার নতুন তথ্য আসছে যে রিমান্ডে দেওয়া সুব্রত বাইনের তথ্য অনুযায়ী তার দলটি রাজনৈতিক নেতাদের লক্ষ্য করে টার্গেট কিলিং এর পরিকল্পনা করেছিল, যার মধ্যে বিএনপি, জামাত এবং নবগঠিত এনসিপির নেতারা ছিলেন। আর টার্গেট ছিলেন হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম সহ আরো অনেকে। অলরেডি অস্ত্র আনা হয়েছে নাকি সীমান্ত দিয়ে, আর তা পৌঁছে দেওয়া হতো রাজধানীর বিভিন্ন জায়গায়, মগবাজার, গুলশান, শাহবাগ, বাড্ডা প্রভৃতি স্থানে সন্ত্রাসী চক্রের হাতে। বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী এই মিশনের পিছনে ক্ষমতাসীন দলের কিছু নিষিদ্ধ ঘোষিত উচ্চ পর্যায়ের নেতাদের সম্পৃক্ততা ছিল। তিনি দাবি করেন এসব হত্যাকাণ্ডের মাধ্যমে রাজনৈতিক বিভ্রান্তি সৃষ্টি করে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার পরিকল্পনা করা হচ্ছিল। এখন এই খবরগুলো গণমাধ্যমে যখন আসে, বাংলাদেশের মানুষের গণমাধ্যমেরও এটা হয় আর কি, যে ধরেন সবসময় একজন সন্ত্রাসী ধরা খাইলে বিপরীত দল নিয়ে কথাবার্তা আসে, আবার খবরগুলো চমকপ্রদ হয়। বাট আমি কিন্তু এটা বিশ্বাস করি, যদি ধরেন সুব্রত বাইন প্রকৃতপক্ষে রয়ের অ্যাপয়েন্টেড হয়, সে নাকি স্বীকার করছে তার অ্যাপয়েন্ট করছে, ট্রেনিং করছে, তো সেই অনুযায়ী সার্জিস, হাসনাত এবং এনসিপির প্রথম সারির কয়েকজন নেতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক ছেলে পেলে বিভিন্ন সময় এরা কিন্তু ঝামেলায় পড়বে, এটা বাস্তব। এদের এতদিন একটা ব্যাকআপ ছিল যে আওয়ামী লীগ ছাড়া বাকি দলগুলো, বাট এখন রাইট নাও যে পর্যায়ে আছে এই পর্যায়ে আপনার মানে গ্যারান্টি নাই তো যে এদের আসলে শেল্টারটা কারা দিবে। ডক্টর ইউনূসের সরকার 19-20 হলেই এনসিপির জন্য কিন্তু আসলেই দুর্দিনে আসবে। শুধু এনসিপি না, মানে এদের যে বড় বড় নেতারা আছেন, তো এটাকে একবারে হালকা নেওয়ারও কিন্তু সুযোগ নেই, সাবধানে থাকা উচিত। পরিস্থিতি যা ধারণ করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে আওয়ামী লীগ সরকার পতনের আগ পর্যন্ত টোটালি মান সম্মান ইজ্জতে সারা বাংলাদেশের মানুষের কাছে জায়গা পেয়েছিলেন, শুধুমাত্র আওয়ামী লীগ ছাড়া। তখন ডক্টর মোহাম্মদ ইউনূসের হেটার্সদের মধ্যে শুধুমাত্র আওয়ামী লীগ, আমরা ধরতে পারি দেশের ধরেন 40% জনগণ ভোটের হিসাব করলে একটা ক্যালকুলেশন থেকে যেটা আসে সামনে, আর বাকি 60% জনগণ ছিলেন তার পক্ষে। কিন্তু 5ই আগস্টের পর আজকের দিনে ওনার হ্যাটার্সের সংখ্যা নিয়ার অ্যাবাউট 70% প্লাস, আর যে অবশিষ্ট 30% আছে সেটাও এনসিপি এবং জামাতের। এই মুহূর্তে বিএনপির প্রত্যেকটি কর্মী, তারা আমার ধারণা যে হাতে গোনা হয়তো 2-4 জন বাদ যেতে পারে, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে মনে মনে প্রতিদিন এত এত ভালোবাসা নিয়ে দোয়া করেন বা ভালোবাসামূলক শব্দ বলেন যেগুলো আমরা হয়তো বলতে পারি না।
তবে ডক্টর মোহাম্মদ ইউনূস কি আসলে রাজনীতি বোঝেন? আমার কাছে মনে হয় বোঝেন না। যদি বুঝতেনই তাহলে তার বোঝা উচিত ছিল যে বিএনপিকে নিয়ে তিনি যেভাবে খেলছেন, আমরা খেলছেন এই কারণে বললাম, ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে, আন্তর্জাতিক গণমাধ্যমে গিয়ে বিএনপিকে ঘিরে তিনি যে একটা মন্তব্য করেছেন, এটা কখনোই তার সরকারের জায়গা থেকে তিনি কিন্তু করতে পারেন না। তিনি বলছিলেন যে একটি দলই শুধু নির্বাচন চায়, কিন্তু তার এই বক্তব্যকে মিথ্যা প্রমাণিত করেছে 12 দলীয় জোট। বিএনপির সাথে যে 12 দলীয় জোটের আপনার কি বলা হয় যে কানেক্টিভিটি আছে, এরা প্রত্যেকেই নিবন্ধিত, ইভেন নির্বাচনের জন্য তারা মুখিয়ে আছে। এই দলগুলো আজকে একটা বিবৃতি দিয়েছে, আর ওই বিবৃতির পর বিএনপি বলছে শুধুমাত্র একটি লোক ডিসেম্বরে নির্বাচন চায় না, সেটা হচ্ছে ডক্টর ইউনূস। পাল্টাপাল্টি অবস্থানে মান সম্মান আসলে কার যাচ্ছে সেটাই হচ্ছে বড় কথা। ডক্টর ইউনূসকে এক ধরনের মিথ্যাবাদী হিসেবেই প্রমাণিত করার চেষ্টা করা হয়ে গেছে। ইভেন এই বক্তব্য যখন সামনে আসছে, তার মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে হয়তো তথ্যগত ঘাটতি ছিল, অথবা তিনি সজ্ঞানে উদ্দেশ্য প্রণোদিত ভাবেই এই মিথ্যাটা বলেছেন। এখন আমরা কেন মিথ্যা বললাম? গতকালকে থেকে গণমাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যের পরপরই 12 দলীয় জোটের নেতৃবৃন্দ বলছেন এবছরের ডিসেম্বরে কেবল একটি দল নয়, দেশের সকল দেশপ্রেমিক গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো নির্বাচন চায়। একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনই দেশের মুক্তি এবং উন্নতির অভিমুখ নিশ্চিত করে বারবার তা প্রমাণিত হয়েছে। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে 12 দলীয় জোটের নেতারা বলছেন যে জাপান সফররত প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস নিক্কেই ফোরামে যোগ দিতে গিয়ে এক সাক্ষাৎকারে বলেছেন ডিসেম্বরে মাত্র একটি দল নির্বাচন চায়। এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে 12 দলীয় জোট নেতৃবৃন্দ বলেন, এক কথায় নিরেট মিথ্যাচার করেছেন নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূস। কেবল একটি দলই নয়, দেশের সকল গণতন্ত্রীপন্থী দলগুলো স্পষ্টভাবে গত 9 মাস ধরে ডিসেম্বরে নির্বাচন আয়োজনের কথা বলে এসেছে। বরং তিনি নিজেই কিছু মৌলবাদী, জনসমর্থনহীন, মুক্তিযুদ্ধ বিরোধী রাজনৈতিক দলকে পাশে নিয়ে নির্বাচনের প্রশ্নটিকে বিলম্বিত করার চেষ্টা করছেন। তারা বলছেন যে আমরা 12 দলীয় জোটের পক্ষ থেকে দফায় দফায় এবছরের জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছি। আর আপনার কি বলা হয় যে দেশের প্রগতিশীল রাজনৈতিক দলগুলো সভা, সমাবেশ, সেমিনার, বক্তব্য, বিবৃতি এবং প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বারবার এই কথা উচ্চারণ করেছেন। তিনি হয়তো বলে যাচ্ছেন তিনি কথার মারপেচ দিয়ে তার গদি রক্ষা করতে পারবেন না, পদত্যাগের নাটক করেও পারবেন না। বাংলাদেশের জনগণ তার নাটকবাজি বসে গেছে। বিএনপি বিভিন্ন জায়গা থেকে এই বক্তব্যটা আসছে, তো পদত্যাগ করতে গেলেন, করলেন না কেন? আবার তাকে পদত্যাগ নিয়ে যখন নিক্কেই ফোরামে সাংবাদিক প্রশ্ন করলো, তিনি সব কথা বলতে পারেন। এই কথার উপর উত্তরটা দিলেন কি যে দেশের গণমাধ্যমে যে এত বলি নাই, বিদেশে বললে আবার এটা নিয়ে সমালোচনার মুখে পড়ব। তিনি পদত্যাগের কথা আসলে কি বলছিলেন কিনা? আমরা বরাবরই বলছি যে পদত্যাগ ইস্যুটা বেসিক্যালি হচ্ছে একটা নাটক ছিল, নাহিদদের পরিকল্পনা ছিল বা ডক্টর ইউনূসের নিজেরই পরিকল্পনা ছিল একটা সিম্পেথি নেবার জন্য। এটা কিন্তু অকাট সত্য কথা। তো এই বিবৃতি যারা দিয়েছেন, যারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আবার মিথ্যুক হিসাবে বা মিথ্যাচার করেছেন হিসাবে প্রমাণিত করেছেন, তারা হচ্ছেন 12 দলীয় জোট প্রধান এবং জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, জোটের মুখপাত্র বাংলাদেশের এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসান হুদা, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ডক্টর গোলাম মহিউদ্দিন ইকরাম, জাতীয় গণতান্ত্রিক পার্টি রাশেদ প্রধান, লেবার পার্টি বাংলাদেশ চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, কল্যাণ পার্টি বাংলাদেশ শামসুদ্দিন পারভেজ, ইসলামী ঐক্যজোট চেয়ারম্যান আব্দুর রাকিব, ইসলামী পার্টির মহাসচিব আবুল কাসেম, নয়া গণতান্ত্রিক পার্টির সভাপতি এম এ মান্নান এবং প্রগতিশীল জাতীয়তাবাদী দল এইটার চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন। তো তারা যখন বলছে তারা সরকারের সাথে সাক্ষাতে বিভিন্ন সময় নির্বাচনের কথা বলছে, তো ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আসলে কেন জাপানে গিয়ে এমন কথা বললেন? আসলে বয়স হয়ে গেছে অনেক, হয়তো অনেক কিছু ভুলে যান, অথবা চাপের কারণে দিশে হারিয়ে ফেলেছেন কিনা, এটাও একটা প্রশ্ন। দেখা যাক বিএনপির এই বক্তব্যকে তিনি কিভাবে আবার কাউন্টার করেন। হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যখন বলেন বিশ্ব শোনেন, বাট আমাদের রাজনীতিবিদরা যখন বলেন বিশ্ব কমই শোনেন, কারণ একজন রাজনীতিবিদ আর ডক্টর ইউনূসের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কজ তিনি একজন নোবেল লরিয়েট এবং তার যে থিম থিসিস বিশ্বজুড়ে সমাদৃত। তো এরকম একজন ব্যক্তি আন্তর্জাতিক অঙ্গনে বা একটা মানে যে কোনো দেশে গিয়ে যখন ট্যুরে যান অথবা সফরে যান, সরকারি সফরে,
সেখানে গিয়ে কথা বলেন, এই কথাগুলো পৌঁছে যায় কোথায়? বিশ্বের একদম সেন্ট্রাল পয়েন্টগুলোতে। আর সেই সেন্ট্রাল পয়েন্টে পজিটিভলি হোক নেগেটিভলি হোক তিনি বিএনপিকে পরিচয় করে দিয়েছেন ভিন্ন রকম ভাবে। তবে বিএনপি এটাকে পজিটিভ নেয় নাই, বা তাদের যারা সমর্থকরা আছেন তারাও নেয় নাই যে আপনি ঘরের ছেলেকে বিদেশে গিয়া আপনি চিনাই দিচ্ছেন কি হিসাবে? সংস্কারের পথে বাধাকারী হিসাবে। দর্শক, এই মুহূর্তে খুবই ভাইরাল একটা ইস্যু হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি এই মুহূর্তে আপনারা জানেন যে জাপান সফরে আছেন। তো সেখানে নিক্কেই ফোরাম ফিউচার অব এশিয়া, মানে এশিয়ার যে ভবিষ্যৎ, তো সেখানে একটা আন্তর্জাতিক সম্মেলনে প্রশ্নোত্তর ছিল তার কাছে অনেকগুলো। তো এর মাঝখানে তিনি একটা উত্তর দিয়েছেন যে দেশের সব রাজনৈতিক দল না, আমাদের জানা তথ্য মতে 42 থেকে 45টি দল আছে রেজিস্টার্ড, লাইসেন্সড, এনসিপি এর বাহিরে, বাকিরা হইলে এটা আর একটা পারবে। যাই হোক, দেশের সব রাজনৈতিক দল নয়, শুধুমাত্র একটি নির্দিষ্ট দল ডিসেম্বরে জাতীয় নির্বাচন চায়। আর ডক্টর ইউনূসের এই মন্তব্যে বিএনপির সাথে যে দ্বন্দ্ব অথবা দূরত্ব সেটা বৃদ্ধি পাবে, এটা খুবই সিম্পল একটা ইস্যু। আর জাপানে অনুষ্ঠিত এই প্রোগ্রামে ডক্টর ইউনূস বলছেন অন্তর্বর্তী সরকার মূলত 3টি লক্ষ্য নিয়ে কাজ করছে: সংস্কার, তারপর হবে বিচার এবং নির্বাচন। তিনি 3টা ওয়ার্ড ধারাবাহিকভাবে বলছেন, সংস্কার, বিচার। কার? আওয়ামী লীগের, বা যারা ফ্যাসিজমের সাথে জড়িত ছিল, জুলাই আগস্টে হত্যাকাণ্ডে জড়িত ছিল। এরপর হচ্ছে নির্বাচন। সংস্কারের রূপরেখাই আমরা এখনো পাইনি। তো যদি এই 3টা লেখা তিনি যেগুলো বলছেন, 3টা ওয়ার্ড ধারাবাহিক ধরলে নির্বাচন আগামী ডিসেম্বরের জীবনও হবে না, জুনে হয় কিনা সেটাও সন্দেহ দেখা দিবে। বলতে পারেন যে জনগণ চায় আমি আরো থাকি। তো তিনি বলছেন যে জাতীয় নির্বাচন 2025 সালের জুনের মধ্যেই অনুষ্ঠিত হবে, তবে সেটা চলতি বছরের ডিসেম্বরে হতে পারে। তবে নির্বাচন কবে হবে তা অনেকটাই নির্ভর করছে কাঙ্ক্ষিত সংস্কার কতটা বাস্তবায়িত হয়েছে। সংস্কার কোনোটাই বাস্তবায়িত হয় নাই। তো ওনার ভাষায় তিনি বলছিলেন, আমরা যদি দেশ এবং প্রতিষ্ঠানগুলোকে আগের অবস্থায় ফিরিয়ে দিয়ে যেতে চাই তাহলে ডিসেম্বরে নির্বাচন সম্ভব। তো এখানে তিনি কি বুঝেছেন? করাপ্টেড বাংলাদেশ, ফ্যাসিস্ট বাংলাদেশ, আমি জানি না মানে কি কি শব্দ বাংলাদেশের সাথে নেগেটিভ করা আছে। প্রতিষ্ঠানগুলো ভেঙে গেছে, তিনি বলছিলেন লুটপাটে ভরে গিয়েছিল, আমরা সেই ভাঙা জাতির হাল ধরছি, তরুণদের চোখে চোখ রাখছি, স্বপ্ন দেখছি, বাংলাদেশকে বদলানোর কথা শুনছি, সেখান থেকে আমরা রিফর্ম করতে চাচ্ছি। ইংরেজিতে তিনি এই কথাগুলো বলছিলেন। তো সেই জায়গায় তিনি যখন বলছেন যে যদি ডিসেম্বরে নির্বাচন হয় তাহলে দেশে কোনো সংস্কার, কোনো পরিবর্তন হবে না, আগের জায়গায় মানে 5ই আগস্টের আগে যে বাংলাদেশ ছিল ওই জায়গায় ফিরিয়ে দিয়ে যেতে চাইলে ডিসেম্বরে সম্ভব। আবার আমরা যদি কিছু সংস্কার করি এবং বাকি সংস্কারের জন্য অপেক্ষা করতে চাই তবু ডিসেম্বরে নির্বাচন করা যেতে পারে। কিন্তু যদি আমরা একটা ভালো সংস্কার কাঠামো গড়তে চাই তাহলে আরো 6 মাস সময় নিতে হতে পারে। তিনি বলছেন যারা ডিসেম্বরে নির্বাচন চাচ্ছে তারা আসলে সব রাজনৈতিক দল নয়, শুধু একটি নির্দিষ্ট দল এই দাবি করছে। এরপরেই তো ভাই বাংলাদেশের মিডিয়াতে আসার পরে একদম ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বিএনপির মানে একদম প্রান্তিক লেভেলের পোলাপাইন থেকে আওয়ামী লীগের সময় যেমন ডক্টর ইউনূসকে নিয়ে একদম প্রান্তিক গ্রামের একজন ছেলে যে আওয়ামী লীগকে সাপোর্ট করতো বিভিন্ন পয়েন্টে, সেও কথা বলতো, সমালোচনা করতো। শেখ হাসিনা যখন বলতো তখনও তারা এনজয় করতো। আজকে ঠিক একই অবস্থায় বিএনপির কাছে ডক্টর মোহাম্মদ ইউনূসের অবস্থান, তবে প্রেক্ষাপট দুইটা ভিন্ন। এখন তিনি সরকার, আর তখন ছিলেন তিনি ভিকটিম কারো কারো ভাষায়। মানে এখন তিনিই সরকার। তিনি আসলে এই যে বক্তব্য দিয়েছেন বিএনপির ইন্টারন্যাশনাল লেভেলে, এটা পজিটিভ একটা ভাইব তৈরি করতে পারে, নেগেটিভও তৈরি করতে পারে। যে একটা দেশে এতগুলো রাজনৈতিক দল, তো নর্মালি যারা বিদেশি রাষ্ট্রগুলো আছে তারা তো বিএনপিরও চিনে বা এই দেশ সম্পর্কে তাদের কাছে তথ্য আছে যে এখানে বড় রাজনৈতিক দল কয়টা, যে যারা নির্বাচন চাইবে। প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে মানে নিজের সিটটা নিজে পাবে কিনা, যে আমাদের জামাতের আমির সাহেব তিনি তো বিএনপির পক্ষ থেকে নির্বাচন করছিলেন, বিএনপির মার্কা নিয়ে, কারণ জামাতের নিবন্ধন নাই, এরপর তো ফেল করছেন, তখন ফেল করানো হয়েছে আমরা ধরে নিলাম। তো এরকম যে দলগুলো আছে 42টা দল থেকে মিল্লা 10টা এমপি আসবে কিনা তাও সন্দেহ আছে। দেখা যাক কি হয়। আন্তর্জাতিক অঙ্গনে বিএনপি মনে করছে তাদেরকে হেয় প্রতিপন্ন করা হয়েছে। এখন তিনি কি বুঝাইছেন তিনিই ভালো জানেন। সমস্যা হচ্ছে বাংলাদেশে আমাদের পলিটিশিয়ানরা
কিছু কিছু পজিটিভ জিনিসকে এতটা বেশি ব্যবহার করে ফেলেন যে মানে বিষয়টা একদম ইউজ টু হইয়া মাঝে মাঝে শব্দগুলোর সাথে মানুষের কি বলা হয় যে মোরাল, যে ভালোবাসা, যে শ্রদ্ধাবোধের জায়গাটা, সেটা অনেকটা নষ্ট হয়ে যায়। যেমন ধরেন, আমি সরাসরি সবসময় বলে আসছি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি মানুষের যে শ্রদ্ধার জায়গাটা ছিল, এটা অনেকটা নষ্ট করছেন খোদ শেখ হাসিনা এবং আওয়ামী লীগ। কথায় কথায়, প্রতি কাজে কাজে যেইভাবে প্রত্যেকটা প্রতিষ্ঠানের নাম টাম পরিবর্তন বা বঙ্গবন্ধুকে নিয়ে এই যে মোরাল মূর্তি যায়, এগুলো কিন্তু পজিটিভ নেয় নাই মানুষ। আপনার বুঝতে হবে, কিন্তু শেখ হাসিনা মনে করতেন যে মানুষ এগুলোকে পজিটিভ নিচ্ছে। কতটুকু পজিটিভ নিয়েছে আজকে এটা 5ই আগস্টের পর বোঝা যাচ্ছে। আবার মুক্তিযুদ্ধের এই বিষয়টাকে আওয়ামী লীগ মনে করতো এটা তাদের একান্ত ব্যক্তিগত বিষয়। মুক্তিযুদ্ধ শুধু আওয়ামী লীগই করছে, অন্যান্যরা করে। এমনকি এই নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকেও নানান ধরনের কটূক্তি করা হয়েছে, যেখানে বঙ্গবন্ধু খোদ জিয়াউর রহমানকে একটা উপাধি দিয়ে গিয়েছিলেন। মুক্তিযুদ্ধের সময় তার ভূমিকা ছিল। এই কথাগুলো আমি যখন বলি তখন এক একজনের কাছে এক এক রকম লাগবে, কিন্তু বাংলাদেশের মূল ফাউন্ডেশনটাই হচ্ছে মুক্তিযুদ্ধ এবং আমাদের সংবিধান পরিবর্তনশীল, সেখানে অনেক রকম কারেকশন আসবে, অনেক রকম ডাইমেনশন আসতে পারে, বাট মূল সংবিধানটা থাকবে, এমনটাই মনে করছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো। কিন্তু এগুলো নিয়ে একটা অবস্থানে যাচ্ছে। আবার 5ই আগস্টের পর এই দেশে পাকিস্তানি সমর্থকদের এক ধরনের অধ্যত্ব আমরা দেখছি, যে পাকিস্তানের পক্ষে খোদ বাংলাদেশের মধ্যে আপনার প্রতিবাদ হচ্ছে, বলে ভাই ফিলিস্তিনের পক্ষ হচ্ছে, ওইটা আলাদা কিন্তু এইটা আলাদা, ভারত পাকিস্তান যুদ্ধ। কিন্তু এই যে সার্বিক পরিস্থিতিতে একটা দিগ্ভ্রান্ত বাংলাদেশ অনেকেই মনে করছেন। আর এই দিগ্ভ্রান্ত বাংলাদেশকে এই অবস্থাতে সার্বভৌমত্ব, নিরাপত্তা সহ সকল কিছুতে যারা সবচেয়ে বড় ভূমিকা রাখছেন 5ই আগস্টের পরও যাদের ভূমিকা অনবদ্য ছিল, বাংলাদেশ সেনাবাহিনী। তো আমাদের সেনাবাহিনীর যিনি লিডার আছেন, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে হাতে গোনা কয়েকজন ব্যক্তি বাদ দিলে তারা একটা দল হিসাবেই কাজ করছে। এনসিপি, তারপর হচ্ছে উপদেষ্টাদের মধ্যে 2-1 জন এবং অনলাইন কিং, তাদের বাদ দিলে আপনি বাহির থেকে দেখবেন যে আসলে এখানে সেনাবাহিনী, সেনাপ্রধান নিয়ে আপনি আর কোনো মন্তব্য পান, আমিও আসলে পাই না। তাদের কথাতে যত একটা বড় সংখ্যক ফলোয়ার আছে, একটা বিভাজন একদম সেনাবাহিনীর মধ্যে ঢুকে গেছে অনেকে বলেন। বাট আনটিল নাও যেটা প্রমাণিত যে আমাদের সশস্ত্র বাহিনীগুলো তারা একজোট আছে। অনেক কিছু হচ্ছে কিন্তু ভেতরে ভেতরে সবকিছু আমাদের জানানো দরকার নাই। জেনারেল ওয়াকারুজ্জামান আবারও একটা বক্তব্য দিয়েছেন গতকালকে। এই বক্তব্যটাকে বিশ্লেষণ করলে চুলছাড়া এখানে বেশ কিছু মেসেজ ক্রিয়েট করা হয়েছে, অথবা তিনি বলেছেন, আবার এটা নিয়ে যারা বিশ্লেষক আছেন তারা নানান মেসেজ ক্রিয়েটও করতে পারেন, যে সেনাবাহিনী আসলে কোন চেতনায় বিশ্বাসী। দর্শক, জেনারেল ওয়াকারুজ্জামান সংবিধান এবং মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে অতীতের মতন ভবিষ্যতেও বিশ্ব শান্তি রক্ষায় ইউএনওর পাশে থাকবে বাংলাদেশ। শব্দগুলো খুবই ভারী ভারী শব্দ। হঠাৎ করে কেন বললেন? গতকালকে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস ছিল, তো সেই দিবস উপলক্ষে একটা প্রোগ্রাম ছিল যেখানে তিনি বলছেন, দেশের সংবিধানের নির্দেশনা আর মুক্তিযুদ্ধের চেতনায় অতীতের মতন ভবিষ্যতেও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ইউএন এর পাশে থাকবে বাংলাদেশ। বিশ্ব শান্তি রক্ষায় কাজ করে যাবে বাংলাদেশের সশস্ত্র বাহিনী। জাতিসংঘের প্রতি এই প্রতিশ্রুতিগুলো তিনি জানান। ওই সময় এখানে অনেকে ছিলেন, আমরা দেখেছি স্বরাষ্ট্র উপদেষ্টা সহ আরো অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ছিলেন। এখন এই বার্তার মধ্যে একটা জিনিস তো স্পষ্ট, যারা পাকিস্তানি হালকা হালকা প্রেতাত্মা ক্যারেক্টার আছেন, পাকিস্তানের ন্যারেটিভ এস্টাবলিশ করতে চান, পাকিস্তানকে এই দেশে একটা জায়গা বা ফেসিলিটেট করতে চান। দেখেন, আমাদের ভারতের সাথে শত্রুতা না, কিন্তু রাজনৈতিক শত্রুতা, জনগণের সাথে বন্ধুত্ব। ভারতের বিজেপি সরকারের সাথে আমাদের যত ঝামেলা, এমনিতে কিন্তু কলকাতার জন্য আমরা ভালোবাসা কন্টিনিউ থাকে, মমতা দিদির পছন্দ করি, আর অনেক কিছু আমরা করি। ভারতের সাথে সম্পর্ক খারাপ মানে এনে যে পাকিস্তানিদের আমরা এই জায়গায় জায়গা দিব। অনেকে এটা ভাবতেছেন যে এই সুযোগ দিয়া এই নানান ধরনের স্লোগান, ডায়লগ, ন্যারেটিভ এই দেশে কিন্তু খাওয়ানোর চেষ্টা করতেছেন কথায় কথায়। তবে এগুলা যারা করতেছেন, এই যে পাকিস্তানপন্থী একটা পিন্ডিপন্থী বাংলাদেশ, অনেক ফিলিংস বিভিন্ন জায়গায়, বিশেষ করে আমাদের আলেম সমাজদের একাংশ তাদেরকে ব্রেইন ওয়াশ করে হোক, যেমনি হোক, এই জিনিসটা আমরা মাঝে মাঝে অবলোকন করি। সবাই না, যারা জ্ঞানী তারা এই কাজগুলা করেন না, তবে একাংশ আছেন। এগুলা সেনাবাহিনী অবজারভেশন করতেছে না, অবজারভেশন করতেছে। এই মেসেজটার মধ্যে দুইটা জিনিস একদম ক্লিয়ার।
মুক্তিযুদ্ধের চেতনায় এই দেশের সেনাবাহিনী সশস্ত্র বাহিনীগুলো চলে। সো এখানে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি অথবা মুক্তিযুদ্ধ বিরোধী কোনো অ্যাক্টিভিটিস, এটাকে সেনাবাহিনী পজিটিভ নিবে না, দেশের জনগণও নিবে না। একাংশ 10% তো নিতে পারে। মানে এখনো অনেকে চায় পাকিস্তানের সাথে মিলা যায়, এক মার দুই ছেলে হারাই গেছিল, হারিয়ে যাওয়া ভাই, নানান ডায়লগ ন্যারেটিভ দিয়া অনেকে পাকিস্তানরে খাওয়াইতে চান। জাতির ব্যক্তি ইচ্ছা, সে পাকিস্তানরে খাবে নাকি ভারতরে খাবে। আমার ভাল লাগলে আমি খেলা দেখবো পাকিস্তানের, আমার ভাল লাগলে আমি গান শুনবো ভারতের, আমার ভাল লাগলে মনে করলেন যে আমি বলিউডে যে ঘুরে আসবো, করাচিতে ঘুরে আসবো, ইটস আপ টু মি। আপনি আমার ব্রেইন ওয়াশ করে কোনো ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করবেন না। অনেকে আমরা করছি আর এগুলো তো অনেকে পাও দিচ্ছি। ভালো থাকুন। সেনাবাহিনীর প্রধানকে অনেক ধন্যবাদ।